আপার পছন্দ মতো বাড়ি তৈরি করেছি আমি। জমির মধ্যে একটা বকুল ফুল গাছ ছিল। সেই গাছ ঘেঁষে একটা ঘর করেছি আপার জন্য। বড় একটা জানালা ঘরের। ছিমছাম ঘরটিতে একটা ছোট্ট বিছানা ও টেবিল। সবই আপার ইচ্ছা অনুযায়ী। ঘরে ওঠার আগের রাতেই ঘটে আপার মৃত্যু। আগের রাতে ভালোভাবে খেয়ে দিয়ে শুয়েছি আপা। ওনার নার্সটি সেদিন কিছু কাজে সন্ধ্যায় বাড়ি চলে গেছে। রাতে আপা একাই থাকতে চাই বলে আমরা কেউ জোর করিনি। সকালবেলা হয়, তবুও আপা ওঠে না। উনি সাধারণত খুব ভোরেই উঠতেন। সেদিন উঠল না দেখে আমি ডাকতে গেলাম। দরজা খোলাই ছিল। আপার নিথর দেহ বিছানাতে ছিল। আমি বুঝিনি। ডাকলাম দুবার, শুনল না সে। শোনার কথাও নয়। গায়ে হাত দিয়ে ডাকলাম। শরীরটা যেন ঠান্ডা ও শক্ত হয়ে আছে। ভাবলাম ফ্যানের বাতাসে শীত লাগছে। ফ্যান অফ করে ডাকলাম। তবুও তার সাড়া নেই। তখনও কিছু বুঝিনি আমি। বিরক্ত হয়ে এলোমেলো ঘরের কাপড় ভাঁজ করে রাখছিলাম। আর বকা দিচ্ছিলাম তাকে। আমার কথা শুনে এক শিক্ষক এলো। আপার দিকে তাকিয়ে রইল কিছু পলক। এরপর আপা বলে চিৎকার দিয়ে দৌড়ে গেল। তাকে ধরে কাঁদতে লাগলো অঝরে। চিৎকার শুনেই সবাই দৌড়ে আসে। আমি তখনও ঠায় দাঁড়িয়ে আছি। কান্নার গতি বাড়ে। আহাজারিতে এতিমখানা ভারী হয়। এক মেয়ের সঙ্গে ধাক্কা লেগে হুঁশ ফেরে আমার। এতক্ষণ যেন কোনো ঘোরের মাঝে ছিলাম। ধীর পায়ে এগিয়ে গিয়ে ওদের মাঝে বসে বললাম, কি হয়েছে আপার? মানুষটা ঘুমাচ্ছে। আপনারা এভাবে বিরক্ত করছেন কেন তাকে? এক শিক্ষক আমার বাহু ধরে কেঁদে কেঁদে ঝাঁকিয়ে বলে, আপার নেই তন্নি, উনি মারা গেছেন। কর্ণধারে কথাটি পৌঁছাতেই মস্তিষ্ক ফাঁকা লাগে আমার। কেমন যেন হয়ে গেলাম আমি। শুধু বুঝলাম আমি হারিয়ে যাচ্ছি। চোখ বুজে আসছে। দীর্ঘ 3 ঘন্টা পর জ্ঞান ফিরে আমার। ধরফরে উঠে আপাকে খুঁজতে লাগি। সবাই আমাকে ঘিরেই বসে বসে কাঁদছিল। আমায় উঠতে দেখে এক মেয়ে বলেন, আপাকে শেষ গোসল করানো হচ্ছে। আমি মানতে চাই না। সেই জায়গায় যেতে চাই বারবার। ওরা আটকে রাখে আমায়। গগন বিদারী চিৎকার করে কাঁদি আমি। বুকের এক পাঁজর যেন ভেঙে গেছে। বাচ্চাদের মতো হাত পা ছড়ি। নিজের শরীরে আঘাত করি। আমি জানি না আমি কি করছি। কিছুক্ষণ পর আপাকে আনা হয়। ওনার উপর এক প্রকার হামলে পড়ি আমি। কি মায়া ভরা মুখটা। হাসি যেন লেগে আছে ঠোঁটের কোণে। কাঁদতে কাঁদতে আপাকে ডাকি প্রচুর। প্রথম দিনের কথা মনে হয়। আজ আমার ঘরে ওঠার কথা ছিল। দুজনে কত কিছু প্ল্যান করেছিলাম। সারা রাত আজ গল্প করার কথা ছিল দুজনের। কিছু সময় পর আপাকে নিয়ে যাওয়ার সময় হয়। আমি তাকে আঁকড়ে ধরি। সবাই মিলে টেনে হিঁচড়ে সরিয়ে আনে আমায়। আপাকে নিয়ে যাওয়া হলে আবারও জ্ঞান হারায়। কমিটির লোকেরা সহ সবাই আপার মৃত্যুতে শোকাহত ছিল। তিনি বহু পুরনো কর্মী ছিলেন, সঙ্গে বিশ্বস্ত। আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। স্যালাইন দিয়ে রাখা হয়। সন্ধ্যা পর্যন্ত চিৎকার করে করে কেঁদেছি আমি। হাত নড়াচড়ার ফলে রক্ত এসেছে বহুবার। অন্য সব শিক্ষকরা মিলে কোনোমতে সামলেছি আমায়। এতিমখানার পরিবেশ তখন চুপচাপ একদম, যেন আপার মৃত্যুতে এতিমখানায় কাছে। প্রতি ঘরে কান্না রোল। এমন কোনো মানুষ যে সে কাঁদেনি। আমাদের ধর্মীয় রীতিনীতি চলছিল তখনও। দোয়া করছিল সকলে। রাত হয়। আমি শান্ত হই কিছুটা। ঘরে সে সময় আমি একাই ছিলাম। ধীরে ধীরে আপার ঘরের উদ্দেশ্যে যায়। দরজা খোলাই ছিল। ভেতরে অনেকেই ছিল। আমায় দেখে একটি মেয়ে আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে এগিয়ে আসে। আমার হাতে একটা চিঠি দিয়ে বলেন, এটা আপনার জন্য রেখে গেছেন তিনি। চিঠির উপরে আপার হাতের লেখা। ভীষণ ভালো লাগে আমার। মুখে হাসি ফোটে। মনে হলো, এই তো আপা। চিঠি নিয়ে দৌড়ে বারান্দায় আসি। তাড়াতাড়ি খুলে পড়া শুরু করি। প্রিয় তন্নি, আশা করি ভালোই আছো। অবশ্য ভালো তোমায় থাকতেই হবে। হয়তো ভাবছো, আপা হঠাৎ আমার জন্য চিঠি লিখছে কেন? আসলে আজ মন খুব ইচ্ছে হলো তোমায় নিয়ে দুটো কথা লিখতে। মনের মধ্যে আজ কেমনই যেন লাগছে। মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি কোথাও। তুমি আমায় খুঁজে নিও। জানো তন্নি, আমি পারভিন মানে তোমার আপা, তোমায় ভীষণ ভালোবাসি। তোমায় দেখলে বড্ড আপন মনে হয়। তুমি হাসলে ভীষণ সুন্দর লাগে। তোমার চোখ দুটো ঠিক আমার মায়ের মতো। প্রায় প্রায় তুমি বলো তুমি নাকি এতিম। কেউ নেই তোমার। আসলে প্রকৃত এতিম তো আমি। তোমার দুটো সন্তান আছে। তাদের পরিচয়ে তোমার পরিচয়। আমার সেটাও নেই। এক নিঃসন্তান, বিতাড়িত নারী আমি। স্বামীর সংসার হতে অপয়া বলে তাড়ানো হয়েছিল একসময়। আমার সত্যি কেউ নেই জানো। এই ছোট্ট মনে কত দুঃখ চেপে রেখেছি এতকাল। পাহাড় হয়ে গেছে এতদিনে। পাহাড়ের এই বোঝা বইতে আমার খুব কষ্ট হয় তন্নি। দম বন্ধ হয়ে আসে।
মনে হয় সব ফেলে হালকা হয়ে ভেসে যায় মেঘের আড়ালে, কিন্তু পারি না। আমার কাঁধে যে বহু দায়িত্ব। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি বোন। এবার একটু শান্তি চাই। মুক্ত আকাশে ডানা মেলে উড়ে যেতে চাই। মেঘের আড়ালে লুকিয়ে পড়তে চাই। এক বৃষ্টির দিনে শীতল আবহাওয়া হয়ে তোমায় ছুঁয়ে দেব অবশ্যই। তুমি খোলা আকাশের দিকে তাকিয়ে আপা বলে চিৎকার করে ডাকবে আমায়। মেঘের আড়াল থেকে তোমায় দেখে মুচকি হাসবো আমি। চিঠিটা পড়ে বসে পড়ি আমি। আরেকটি চিঠি আছে ভেতরে। কাপা হাতে খুলি সেটিও। তাতে লেখা, আমার এই চিঠি যখন পড়বে তখন আমি থাকবো কিনা জানি না। থাকলে এই চিঠি তোমার হাতে পড়বে না। লুকিয়ে রাখবো। তুমি মেয়ে বড্ড আবেগী কিনা, কেঁদে বুক ভাসাবে আবার। তোমার একটা কাজ আছে। আমার অনুপস্থিতিতে আমার জমানো টাকা দিয়ে এতিমখানার কজন মেয়েকে বিয়ে দিয়ে তুমি দায়িত্ব নিয়ে এই ভালো কাজে আমার সারা জীবনের সঞ্চয়গুলো ব্যয় করিও। একটা ছোট্ট বাড়ি আছে আমার। বাড়িটা তোমার নামে লিখে দিচ্ছি। পারলে ওটাকে একটা বৃদ্ধাশ্রমে রূপ দিও। আমার মতো বিতাড়িত নারীরা যেন ঠাঁই পায় সেখানেও। আমার গহনাগুলো তোমার মেয়ের বিয়েতে পরিয়ে লাল টুকটুকে বউ সাজাবে। তুমি তো আর বউ সাজলে না। মেয়েটাকে সাজিও। ভাববে আমি ওর সঙ্গে আছি। ও আমার সন্তানের মতো। তাই ওকে দিয়ে না হয় নিজের অপূর্ণ ইচ্ছেটা পূরণ করলাম। তুমি তন্নি আমার সব দায়িত্ব নিজে নিও। তোমায় ভরসা পাই আমি। এই এতিমখানা আমার বড্ড প্রিয়। এটাকে তুমি বহুদূর নিয়ে যেও। পাছে লোকের কথায় কান্না দিয়ে নিজ ছন্দে এগিয়ে যেও। তুমি পারবে তন্নি। তোমার মাঝে সেই সাহস আছে, শক্তি আছে। জীবনে অনেক দূর যেতে হবে তোমায়। এখনো অনেক কিছু বাকি তোমার। তোমার ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে যোগ্যরূপে তাদের সামনে দাঁড়াতে হবে তোমায়। জানি আমি চলে গেলে এতিমখানার প্রতিটি মানুষ ভেঙে পড়বে। তোমার সবাইকে সামলাতে হবে। প্রথমে নিজেকে সামলাও। শক্ত করো। আমার তন্নি দুর্বল নয়। সে সাহসী, শক্তিশালী। বরাবরই আমি চেয়েছি আমার এতিমখানার মানুষ সবসময় হাসি খুশি থাকুক। তারা না কষ্ট পাক। ওদের চোখের পানে আমায় ভীষণ দুঃখ দেবে তন্নি। আমি থাকি বা না থাকি, ওদের হাসতে হবে। উঠে দাঁড়াও তন্নি। সবাইকে বলো আমি আছি। কান্না থামাও। এগিয়ে যাও নতুন ছন্দে। শুভ কামনা রইল তোমায়। আপা ভীষণ ভালোবাসে তন্নিকে। এতে তোমার পারভিন আপা। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার। চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। আপার চিঠিতে কয়েকটি চুমু খাই। বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। আকাশের দিকে তাকিয়ে বলি, আমি পারবো আপা। আপনার জন্য হলেও পারতে হবে আমায়। দৌড়ে আপার ঘরে আসি আমি। মুখে হাসির ছটা। সবাই কাঁদছিল তখন। সকলের সম্মুখে দাঁড়িয়ে বলি, কাঁদছেন কেন আপনারা? আপা আছে আমাদের মাঝেই। সশরীরে না থাকুক, মনে তো আছে। আমরা কাঁদলে আপা কষ্ট পাবে। আপা আমাদের হাসি দেখতে চেয়েছেন বরাবর। আমরা আজও হাসব। হাসি মুখে বিদায় দেব তাকে। উনি আমাদের অনেক দায়িত্ব দিয়ে গেছেন। সব পালন করতে হবে আমাদের। আর নয় কান্না। এক শিক্ষক এগিয়ে এসে আমায় জড়িয়ে ধরে বলেন, আমাদের তো শান্ত হতে বলছো। তুমি নিজে পারবে শান্ত হতে? আবারও কান্নায় ভেঙে পড়ি আমি। সত্যি নিজেকে সামলে নিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। পরদিন থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চালাতে চায়। রেস থেকে যায় তবুও। মনমরা হয়ে থাকে সকলে। বহুদিন লাগে আপার শোক কাটিয়ে উঠতে। ওনার ইচ্ছেগুলো একে একে সবার সহায়তায় পূরণ করি। এতিমখানার বেশ কিছু মেয়েকে বিয়ে দিয়ে আপার টাকায় ওনার বাড়িটা একটা ছোট্ট বৃদ্ধাশ্রম ও অসহায় নারীর আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলি। এতিমখানার ফান্ড থেকে এই দুটির খরচ চলে যেত। আমি আজও আপাকে ভুলতে পারি না। আমার জীবনে তার অবদান অপরিসীম। তাকে কখনো ভুলতে চাই না আমি। বাড়িতে উঠেছি আমি। বাড়িতে থাকি বর্তমানে। যদিও বেশিরভাগ সময় কাটে এতিমখানাতেই। রাতটা বাড়ি এসে থাকি কাজকর্মের জন্য। আপার জন্য বরাদ্দ সেই ঘরে কাউকে থাকতে দেই না। আমি সবসময় কাটাই সেখানে। নামাজ, কোরআন পড়ি, দোয়া দরুদ পাঠ করি। ওই ঘরে থাকলে মনে হয় আপা আমার সঙ্গেই আছে। পার হয়েছে বেশ কিছু বছর। এতিমখানার আরও উন্নয়ন সাধিত হয়েছে। ভালো কাজে প্রত্যেকেই ভীষণ সাহায্য করেছেন আমাদের। পাশে থেকেছেন। বর্তমানে আমি এতিমখানার প্রধান ও কমিটির প্রধানের সহকারী পদে আছি। খুব শীঘ্রই হয়তো কমিটির প্রধান হব আমি। মেয়েটা বড় হয়েছে। ছেলেও বড় হয়েছে। ভালো স্কুলে ভর্তি হয়েছে। ওকে বাইরে পাঠানোর ইচ্ছা আমার। ও নিজেও যেতে চায়। ছেলেকে নিয়ে নিজ বাড়িতে থাকি। এতিমখানার অন্যান্য দায়িত্ব পালন করি সঙ্গে। মেয়েটা কাছে থাকে না কিছুতেই। এতিমখানাতে থাকে সবার সঙ্গে। মাঝে মধ্যে আসে। ঘণ্টাখানেক থেকে আবার চলে যায়। কাছাকাছি তো, তাই সুবিধা হয়েছে যাওয়া আসার।
সময় যেমন বদলেছে তেমন বদলেছি আমিও। চোখে এখন মোটা ফ্রেমের চশমা আমার। আপার চিঠিটা আজও কাছে রেখেছি আমি। যখনই কোনো বিপদে পড়ি, আপার চিঠিটা পড়ি। অলৌকিকভাবে সাহস পাই। এক শুক্রবারের পরন্ত বিকেলে নিজের বারান্দায় বসে বই পড়ছিলাম আমি। এমন সময় ছেলে এলো আমার নিকট। পায়ের কাছে বসে বলল, একটা কথা ছিল আম্মু। চোখজোড়া বয়ে রেখেই বললাম, বলো। ছেলে আরেকটু কাছে এসে বলল, আমি অতীতের সেই মরীচিকায় যেতে চাই আম্মু। বস্তির মানুষগুলোকে দেখতে চাই। আমার পিতা নামক পাষণ্ড মানুষটির সামনে দাঁড়াতে চাই। পরিবার নামক মিথ্যার সামনে দাঁড়াতে চায়। থমকে গেলাম আমি। ছেলের কথা শুনে স্থির হয়ে গেলাম। চশমা খুলে সরু দৃষ্টিতে তার পানে তাকালাম। ও মাথা নিচু করে বসে আছে। সামনে তাকায় আমি। চোখ বুজে কিছু হিসেব মেলানোর বৃথা চেষ্টা করি। এরপর ধীরস্বরে বলি, তুমি কি তোমার বাবার কাছে ফিরতে চাইছো? বাবার প্রয়োজনীয়তা উপলব্ধি করছো? ছেলে হাসল। খুব সহজ সরল হাসি। তবে এই হাসিতে আছে চরম উপহাস। আমার দিকে গোটা গোটা চোখ করে তাকিয়ে বলে, সবে কি এতই সহজ আম্মু? আমরা কি এতই সস্তা? বাবা নামক লোকটাকে জবাব দিতে চাই আম্মু। একটা সময় ছুঁড়ে ফেলে দিয়েছিল আমাদের। যখন তাকে প্রয়োজন ছিল পায়নি। এই একটা মানুষের জন্য লোকে আমাদের অবৈধ সন্তান অব্দি বলেছে। আমার মায়ের চরিত্রে কাদা ছিটিয়েছে। সব ভুলি কি করে আম্মু? ওই মানুষটার জন্য দিনে রাতে না খেয়ে থেকেছি। লোকের কটু কথা শুনেছি। বস্তিতে অব্দি ঠাঁই নিয়েছি আমরা। কি ভাবছো, সব ভুলে গেছি? তখন আমি ছোট থাকলেও সেই দিনের স্মৃতি আমার মনে গেঁথে আছে। ওই দিনকে একটা অভিশাপ বলে মনে করেছিলাম আমি। তাই হয়তো আজও মনে আছে। আমাদের বস্তি থেকে বাইরে করে দেওয়া হয়েছিল। গায়ে পাথর, কাদা ছুঁড়ে মারা হয়েছিল। সেদিন আমরা নিরাপরাধ ছিলাম। কিন্তু কেউ আমাদের বিশ্বাস করেনি। আমি সেই বস্তিতে যেতে চাই আম্মু। চিৎকার করে বলতে চাই, আমার আম্মুর কোনো দোষ ছিল না সেদিন। প্লিজ আম্মু, নিয়ে চলো আমায়। ছেলের কথা ফেলতে পারিনি আমি। পরদিনই যাই বস্তির উদ্দেশ্যে। বহুদিন পর চিরচেনা পথে পা রাখি। শরীর জুড়ে শীতলতা বয়ে যায়। আমরা 3 মাস ছেলে মেয়ে এসেছি শুধু। জানি না বস্তিটা এখনো আছে কিনা। গাড়ি থামায় অনেক আগেই। এইটুকু আমি হেঁটে যেতে চাই ঠিক আগেরই মতো। আজ আমি তন্নি, কিন্তু এসেছি। তবে সেদিন আর আজকের মধ্যে বহু তফাৎ। আজ এসেছি ত্রাণকর্তা হিসেবে। গরিব দুঃখী মানুষের ত্রাণ দিতে এসেছি। খালার বাড়ির সামনে এসে থামি। একবার তাকাই। পুরনো সেই ঘরবাড়ি আজও আছে। ছেলের দিকে তাকাই। ছেলে মুচকি এসে বলে, সবই মনে আছে আমার আম্মু। মেয়ে বারবার প্রশ্ন করছে, এটা কোথায়? কেন এলাম? কে থাকে এখানে? ওর কিছুই মনে নেই। না থাকাই স্বাভাবিক। খালাকে দেখলাম না। বাড়িতে নতুন মানুষজন। হয়তো ছেলে ছেলের বউ। সামনে হাঁটি আরো। বস্তির বাইরে একটা লোককে দেখলাম। পরিচিত মনে হলো। এটা সে রাশেদ ছাড়। উনি বস্তির একটা ঘর থেকে বের হচ্ছেন। আমায় দেখে থমকে দাঁড়ায় তিনি। সঙ্গে আমিও প্রগাঢ় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। লোকটার পরনে সাধারণ লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, কাঁধে গামছা। আমার নিকট এগিয়ে এলো সে। কিছু বলতে যাব, এমন সময় পেছন থেকে ডাক এলো। ত্রাণ ভর্তি গাড়ির ড্রাইভার। গাড়ি কোথায় রাখবে জিজ্ঞেস করছে। সেদিকে এগিয়ে গেলাম আমি। গাড়ি থেকে আমার 4 জন সহকারী নেমে এলো। এনারা আজ আমায় সাহায্য করবে। বস্তির মাঝে গেলাম। সবার আগের মতো নেই। কত পরিবর্তন হয়েছে। লতাপার ঘরের সামনে দাঁড়াতেই খচ করে ওঠে আমার বউ। এর মাঝে বস্তির সকলে জড়ো হয়েছে ত্রাণ নিতে। আমায় ঘিরে ধরেছে। প্রচণ্ড কোলাহল। সহকারীরা আমায় ও বাচ্চাদের মাঝে রেখে ভিড় সামলাতে চেষ্টা করছে। সবাইকে লাইন ধরে দাঁড়াতে বলা হয়। যে যার মতো দাঁড়ায়। জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে একে একে আমি আর ছেলে দেওয়া শুরু করি হাতে হাতে। মেয়ে এগিয়ে দিচ্ছে। আমার তৃষ্ণার্ত চোখ দুটো 2 জন মানুষকে খুঁজতে ব্যস্ত তখনও। সবাইকে দেওয়া হলো। বাদ থাকলো একটা লোক। তিনি এগিয়ে এলো। এটা রাশেদ ছাড়। সঙ্গে একটা মহিলা কোলে বাচ্চা। সম্ভবত রাশেদ ছাড়ের স্ত্রী বাচ্চা এটা। এদের দেখে ভীষণই অবাক হয়েছি আমি। তবুও চুপ আছি। মহিলাটিকে দিলাম ত্রাণ। লোকটা এগিয়ে এসে হাত পেতে দাঁড়ালো। উনি নিজেই বলল, আপনাকে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। বললাম, আমায় তাড়িয়ে নিজেই বস্তিতে উঠেছেন? বাহ, বেশ ভালো। লোকটা ভ্রু কুঁচকে বলে, মানে? মানে চিনতে পারেননি আমায়? আমি তন্নি, যাকে বহু বছর আগে মিথ্যা অপবাদ দিয়ে বস্তি ছাড়া করেছিলেন আপনি। লোকটা দুপা পিছিয়ে গেল। চোখ দুটো যেন বেরিয়ে আসবে এবার। হয়তো ভেবেছিল আমি মরে গেছি। আমি যে এভাবে ফিরবো তা তিনি ভাবেননি।
এক সময়কার বস আমার থেকে ত্রাণ নিচ্ছে। জানি না এর অবস্থা এমন কি করে হলো। হয়তো পাপের ঘরা পূর্ণ হয়েছিল। সকলেই তখন আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। গোল হয়ে দাঁড়িয়ে থেকে আমায় দেখছে। আলিফ দাঁড়ায় সামনে, চিৎকার করে বলে, চিনতে পারছেন আমাদের? অনেকেই আছেন সে সময়ের, নাম বললে চিনবেন। আমি আলিফ, তন্নি আমার মা, যাদের একদিন আপনারা তাড়িয়ে দিয়েছিলেন। বস্তির বাহিরের অনেকেই আছেন দেখছি। আপনাদের মাঝে অনেকেই সেদিন আমাকে, আমার মা, বোনকে গায়ে পাথর ছুঁড়ে মেরেছিলেন। কাদা ছুঁড়েছেন আমার মাকে। আমি সেই মায়ের সন্তান। আমার মা ফিরেছে ঠিকই, যোগ্য সম্মান নিয়ে ফিরেছে। আজ আমার মাকে সবাই চেনে। আপনারা আজ আমার মায়ের থেকে নিতে এসেছেন। একটা এতিমখানার প্রধান আমার মা, এতিমখানার কমিটিরও প্রধান হবে। দেশে বিদেশে নাম করিয়েছে আমার মা। তাকে নিয়ে পেপারে পর্যন্ত খবর উঠেছে। লোকে এক নামে চেনে তাকে। প্রভাব প্রতিপত্তি দিয়ে সৃষ্টিকর্তা আমাদের অনেক ভালো রেখেছেন। অনেক ভালো কাজে আমার মায়ের অবদান আছে। আমার মা সেদিনও সৎ ছিল। কিছু মানুষ আমাদের পাশে ছিল, সাহস দিয়েছিল। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর যারা কিছু না জেনে বুঝে আমাদের প্রতি নির্দয় হয়েছিলেন, তাদের মুখের জবাব দিতে আমরা এসেছি। তবে ত্রাণগুলো ভালোবেসেই দিয়েছি। অনুরোধ থাকবে, অমন পরিস্থিতিতে কখনো কেউ পড়লে তাকে তাড়িয়ে না দিয়ে পাশে থাকবেন। আমার মা সৎ ছিল সেটা আপনারাও জানতেন। তবুও অন্যের কথায় আমার মাকে দোষ দিয়েছিলেন। তার প্রমাণ আজ আমি আপনাদের দিতে চাই। আলিফ কাকে যেন ফোন করলো। দুজন লোক এলো সঙ্গে সঙ্গেই, সাথে একটা বয়স্ক মতো মহিলা ও পুরুষ। চিনতে অসুবিধা হলো না আমার। ইনি চম্পা। লোকটাকেও দেখেছি, রাশেদ স্যারের অফিসেই কাজ করত। বুঝলাম না, ছেলেদের পেল কোথায়, বা এদের দিয়ে দরকারি বা কি? ওদের সামনে এনে বলল, বলুন, সেদিন কি হয়েছিল? কার কথায় আপনারা আমার মাকে দোষ দিয়েছিলেন? ওনারা নিচু স্বরে বলে, রাশেদ স্যারের কথায় সবটা করেছিলাম আমরা। তিনি টাকা দিয়ে আমার দাঁড় করিয়ে রেখেছিল সেখানে। পরে আমরা ঝামেলা করেছি। আসলে উনি চেয়েছিল তন্নির অপবাদ করতে, যাতে বাধ্য হয়ে তন্নি তার নিকট আসে। তার কথা শেষ হতে আমার ছেলে রাশেদ স্যারকে টেনে নিয়ে সবার সামনে দাঁড় করায়। চিৎকার করে বলে, এই সেই পাপী রাশেদ, যার জন্য আমার মায়ের করুণ পরিণতি হয়েছিল। আমার ঘটনা মনে থাকলেও এত কিছু মনে ছিল না। তাই এই বস্তিতে এসে খোঁজ নিয়ে সবটা জানতে পারি। এরপর তদন্ত করে বের করি সবটা। আমার মা সৎ ছিল, তাই সে সফল। উনি অসৎ, তাই তার ধ্বংস হয়েছে। প্রতারণার দায়ে চাকরিচ্যুত হয়ে পথে বসেছে। লোকটা নামে বহুত মামলা আছে এখনো। জালিয়াতি করে বেড়াতো ইনি। তাই আর কোথাও কাজ না পেয়ে বাড়িঘর বিক্রি করে পালিয়েছে। এখানে স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় নিয়েছে। এর পরিণতির জন্য দায়ী ইনি নিজেই। ছেলের কাজে চোখে পানি জমে আমার। ও যে এতটা করবে আমার ভাবনার বাহিরে ছিল। হাত জোর করে অনেকে ক্ষমা চায় আমার থেকে। যেই মহিলারা আমায় যাতা বলেছিল রাস্তায়, তারাও ক্ষমা চায়। রাশেদকে মারতে এলে আমি নিষেধ করি। তবুও দু তিনজন ঢিল ছুঁড়ে মারে, গায়ে কালি ছিটায়। আমার উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ আমার সন্তান বহু বছর পর হলেও করেছে। আজ আমি নির্দোষ। আমার কাঁধে আর মিথ্যার দায় নেই। হঠাৎ পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত দেয়। পেছনে তাকাতে দেখি লতা আপা দাঁড়িয়ে আছে। আমায় জড়িয়ে ধরে তিনি। হু হু করে কেঁদে উঠে বলে, ফিরতে বড্ড দেরি করলে তন্নি। আমারও চোখ দিয়ে অশ্রু গড়ছে। কান্না ভেজা কণ্ঠে বলি, ফিরেছি কিন্তু আপা। আপনার কথা রাখতে হলেও ফিরেছি। সম্মান নিয়ে মাথা উঁচু করে ফিরেছি। লোক আমায় ফুল দিয়ে বরণ করে নিয়েছে। আপনি কেমন আছেন আপা? চাচি কোথায়? আপা আমার হাত দুটো ধরে বলেন, উনি মারা গেছেন ২ বছর আগে। অসুস্থ হয়ে মারা গেছেন। নাতনিটাও মারা গেছে ৩ বছর আগে। আমি আর এখানে থাকি না বোন, ঘর ভাড়া নিয়ে থাকি। চলো আমার বাড়ি। অনেক কথা আছে তোমার অতীতের মানুষগুলোর বিষয়ে, শুনলে আকাশ থেকে পড়বে। আপা আমায় নিয়ে যেতে লাগে। বস্তি থেকে বিদায় নেই আমি। বস্তির সীমানা পেরিয়ে মেন রাস্তায় উঠেছি। এমন সময় রাশিদ স্যার ডেকে ওঠেন আমায়। পিছন ফিরি আমি। লোকটা বলেন, তোমায় পাওয়ার জন্য কত কিছু করলাম তন্নি, তবুও তোমায় পেলাম না। সামান্য হেসে আমি বলি, তন্নি একাই থাকবে আজীবন। ওর কাউকে চায় না। ওর জন্য ও নিজে যথেষ্ট। সব গল্পের শেষে যে মিলন ঘটবে এমনটা নয়। আমার গল্পে আমি একাই সেরা হয়ে থাকতে চাই। কিছু না পাওয়া, কিছু স্মৃতি,
কিছু আক্ষেপ নিয়ে না হয় চলুক আমার জীবন ছন্দ। লতাপা তার বাড়ি নিয়ে যায় আমায়। পথে মধ্যে রাশি ছাড়ের সম্পর্কে বলে, লোকটা শুরু থেকেই অসৎ ছিল, তাই পতন হয়েছে এত করুণভাবে। সৃষ্টির এই জগতে অন্যের ওপর বল প্রয়োগ করে অন্যায় করে কেউ পার পায়নি, দেরি করে হলেও ধ্বংস হয়েছে। আমার নিজের জীবন দিয়ে এটা বুঝেছি আমি। অন্যায়কারীরা দিন শেষে ধ্বংস হয়েছে। কোটিপতি ও ফকির হলো চোখের সামনে। আমার জীবনে দুঃখ থাকলেও সৎ ছিলাম আমি, তাই সফলতা পেলাম শেষ পর্যন্ত। লতাপা ধীরে ধীরে আকাশদের বাড়ির রাস্তায় ঢুকছে। চিরচেনা এই রাস্তাটা চিনতে আমার খুব অসুবিধে হলো না। আপার দিকে সরু চোখে তাকাতেই তিনি শুধু বললেন, আমায় অনুসরণ করো, বুঝবে সবটাই। আমি আর কিছু বললাম না। পরনে ছিল দামি বোরখা আমার। গরমের জন্য এই হিজাব বাঁধতে পারিনি। মাথার সঙ্গে কোনো মতে পেঁচিয়ে মাস্ক পরে এসেছিলাম। দমকা হওয়ায় মাথার হিজাব খুলে কাঁধে এসে পড়ে। মাস্ক খোলাই ছিল তখন। দ্রুতই মাথা ঢেকে নেই। ইতিমধ্যেই কিছু মহিলা আমায় দেখে আলোচনা শুরু করেছে। এক প্রকার ফিসফিস শুরু হলো। যে যার বাড়ি থেকে নেমে রাস্তায় এসে দাঁড়ায়। আমার দিকে ইশারা করে বলে, এই সেই তন্নি, সেই তন্নি। আমি ধীরে ধীরে হেঁটে যাই। একজন আরেকজনকে ডেকে বাড়ি থেকে বের করে। উৎসুক জনতা আমায় দেখে ভীষণ অবাক। কেউ কেউ ফিসফিসিয়ে কি যেন বলছে। সেদিনও এই পথে হেঁটেছিলাম আমি। নিঃস্ব হাত ছিল সেদিন, আজও আমি হাঁটছি। তবে আজ আমি পরিপূর্ণ। যে সম্মান সেদিন পাইনি, আজ তা পাচ্ছি। এই মানুষগুলো সেদিনও কানাঘুষা করেছিল আমায় নিয়ে। সেদিন আমার নিন্দা করতে ব্যস্ত ছিল। আর আজ তারা আমার সফলতায় হিংসা করছে। সৃষ্টির এই জগতে কঠোর পরিশ্রম করলে সবই সম্ভব। আমার সফলতা দেখে হয়তো অনেকেই বলে, এত কিছু পেয়েছি এত কম সময় কি করে? কি এমন কাজ করলাম আমি? সময়টা কম হলেও আমার পরিশ্রম ছিল অক্লান্ত। কত রাত নির্ঘুম কাটিয়েছি কাজের দায়ে। কড়া রোদের মাঝে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। আমি জানি আমি কি করেছি। আমার একটা দিনের পরিশ্রম লোকের 7 দিনের সমান। যখন দুঃখ ছিল আমার জীবনে, কেউ বলেনি দুঃখ কেন এলো, কিভাবে এলো। আজ যখন সফল হয়েছি প্রশ্ন তোলে সকলেই। সৃষ্টিকর্তা কাকে কখন কোন পজিশনে রাখে তা বোঝা বড় দায়। আমার দুঃখের ভাই কম ছিল না, তাই এই সুখটা প্রাপ্য। একবার ভাবুন, জীবনে কিনা সহ্য করেছি আমি। সৎ থেকে বলেই কিন্তু সফলতা পেয়েছি। অসৎ থাকলে কখনোই পেতাম না। তাই বলি, সততা ও পরিশ্রম দিয়ে দুনিয়ার সব অসাধ্য সাধন করা যায়। হয়তো কেউ দ্রুতই পেয়ে যায়, কেউ বা একটু দেরিতে। এসব ভাবতে ভাবতে ঠিক আকাশের বাড়ির সামনে এসে থামে লতা আপার সঙ্গে আমিও। এক দৃষ্টিতে বাড়িটির দিকে তাকিয়ে রই। রংচটা, জানালা ভাঙা, মাঝে মাঝে দেয়াল ভাঙা একটা বিদ ঘটে দেখতে পারি। ছেলে মেয়েকে নিয়ে পেছনে পেছনে আসছি। মেয়ের হাতে একটা ক্যামেরা ছিল। মেয়ে ক্যামেরাতে বাড়ির ছবি তুলে বলে, বাড়িটা কেমন পুরনো, যেন ভূতের বাড়ি। এটা কার বাড়ি ভাইয়া? আলিফ মুচকি হাসে, অথচ চোখে পানি। মুচকি এসে বোনের উদ্দেশ্যে বলে, এটা এক সময়ের রূপকথার বাড়ি ছিল। এখানে একটা মিষ্টি রানী ও তার 2 রাজকন্যা রাজপুত্র থাকত। দুষ্টু রাজা ডাইনির কবলে পড়ে রানীসহ রাজকন্যা রাজপুত্রদের তাড়িয়ে দেয়। এরপর এই রূপকথার বাড়ি ভূতের বাড়িতে পরিণত হয়। মেয়ে অতি উৎসাহ নিয়ে বলে, এটা তো ঠিক রূপকথার গল্পের মতো। আচ্ছা, ওই রানী, রাজকন্যা, রাজপুত্র কোথায় আছে? পাশ থেকে আমি বলি, তারা এখন তাদের নিজস্ব রাজপ্রাসাদের রাজরানী হয়ে আছে। আগের চেয়ে ভালো আছে। মেয়ে বেজায় খুশি। ছোট বাচ্চাটা বুঝতে পারছে না এই রাজকন্যা রাজপুত্র ওরা নিজেরাই। লতাপা বলেন, চলো তন্নি, এই পাশের বাড়িতেই ভাড়া থাকি আমি। তার বাড়িতে প্রবেশ করি আমরা। ওনার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। পড়াশোনা করে না কেউ, কাজ করে খায়। আপার স্বামী রিক্সা চালানো ছেড়ে দিয়েছে। একটা কোম্পানির ঝাড়ুদার পদে আছেন। আপা আমাদের বিছানায় বসতে দিয়ে বলে, এই বাড়িটাই ভাড়া নিয়েছি আমি। ওদের নাটক দেখি মাঝে মাঝেই, ভালোই লাগে। এক ঘরে হয়ে আছে ওরা। প্রায় প্রায় এলাকার ছেলেরা বাড়িতে ঢিল ছুঁড়ে মারে। কোনো সম্মান নেই বলতে পারো। আকাশদের কোম্পানি নিলামে উঠেছে সে কবে। চাকরির চেষ্টা করেছিল, হয়েও ছিল একটা। বইয়ের জন্য সেটাও গেছে। বউ সকালে তাকে অফিসে যেতে দিতে চায় না। ওর সঙ্গে ঘুমোতে বলে বেলা অবধি। জোর করে যেতে নিলে অশান্তি করে। এভাবে করতে করতে ওই চাকরি গিয়েছে। বর্তমান সে বেকারি বসে আছে। মাঝে মধ্যে দিনমজুর হিসেবে কাজ করে। রিঙ্কির বাচ্চা পেটে হয়েছিল, শুনেছি নষ্ট করেছে। আকাশ ভাই তোমায় খুঁজেছে ভীষণ। সে তোমার আমার সম্পর্কের বিষয়ে জানতো, তাই আমায় অনুরোধ করেছে একবার তোমার সঙ্গে দেখা করে দেওয়ার ব্যবস্থা করে দিতে।
তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে। ছেলেমেয়েকে ফিরে পেতে চায়। সব হারিয়ে সন্তানের মর্ম বুঝেছে। এই বোঝা আগে বুঝলে এমন কঠিন পরিস্থিতি হতো না। আপার কিছু বলার আগেই দরজার ওপাশ থেকে ডেকে ওঠে কেউ আমার নাম ধরে। ভ্রু কুঁচকে আমি এগিয়ে যাই। বাইরে বের হয়ে এসে যেতেই দেখি আকাশের মা দাঁড়িয়ে আছে। পিছে আমার ছেলে ও মেয়ে। আমাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন তিনি। ইশারাতে এগিয়ে আসতে বলে। ছেলে মেয়েকে নিয়ে এগিয়ে যায়। পিছে যাই আমিও। আলিফ তার দাদিমাকে জিজ্ঞেস করে, কেমন আছো দাদিমা? উনি হু হু করে কেঁদে মাটিতে বসে পড়ে। কান্না শুনে বেরিয়ে আসে বড়জা। বড়জার দিকে তাকিয়ে আমি প্রচণ্ড অবাক। এ কি অবস্থা মানুষটার! কালো রঙে, কুচকানো চামড়া, চেহারায় মলিন ভাব। রোগা শরীরে মাথায় চুল নেই বললেই চলে। আমায় দেখে দৌড়ে আসেন তিনি। পায়ে এসে পড়ে সোজা। দুহাতে পা জড়িয়ে ধরে বলে, আমায় ক্ষমা করে দাও তন্নি। আমায় মাফ করো। ভুল করেছি আমি। এ ভুলের কোনো কুল কিনারা নেই। পাপের মাসুল গুনছি হাড়ে হাড়ে। তোমার সংসার ভেঙে সুখী হইনি আমিও। একই দশা হয়েছে আমারও। আমার স্বামী অন্য এক মহিলাকে বিয়ে করেছে। না জানিয়ে আমায় ডিভোর্স দিয়ে কোথায় যেন চলে গেছে চিঠি লিখে। তাকে খুঁজেছি আমি। অনেক খুঁজেছি। কেসও করেছি। পাইনি। যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া কঠিন। লোকে সব দোষ আমাকেই দেয়। এরপর ভেবেছিলাম ছেলে মেয়ে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেব। একটু ভালোর পথে এসেছিলাম। সংসারে মন দিলাম। মেয়েকে পড়াশোনা করিয়ে বড় করলাম। ওই মেয়ে এক বস্তির ছেলের সঙ্গে পালিয়ে গেছে। ছেলেটা নেশার জগতে চলে গেছে। আমার আর এই জীবনের কোনো মানেই নেই তন্নি। পেটের দায়ে আজ আমি অন্যের বাড়ি কাজ করে খাই। রিঙ্কি পালিয়ে গেছে সব টাকা ও গহনা নিয়ে। ওর কোনো খোঁজ নেই। বাবাও ত্যাগ করেছে আমাকে। আমি নাকি নিজেরও ছোট বোনের জীবন নষ্ট করেছি। চাকরির জন্য শহরে যাব ভেবেছিলাম, কিন্তু সেই পরিস্থিতিও নেই আমার। মরণ রোগে ধরেছে। ব্রেন টিউমার হয়েছে। হয়তো বাঁচব না। রোদে যেতে পারি না। শহরে গিয়ে কাজ করা সম্ভব নয়। তাই বাড়ির আশেপাশেই অন্যের ঘরে কাজ করি। অন্যের জুটাবাসি খেয়েই কাটছে আমার দিন। কত গালমন্দ শুনি। কাজে ভুল হলে মানব দেখায়। বাড়িটা বিক্রি করেছিলাম লুকিয়ে। জমি ওভাবে বিক্রি করেছি। সামনের মাসে বাড়ি ছেড়ে যেতে হবে। কোথাও গিয়ে দাঁড়াবো জানি না। যাওয়ার জায়গা নেই। আমি কঠোর স্বরে বলি, বাড়ি বিক্রির আগে এসব মনে ছিল না আপনার? আমায় তাড়িয়ে নিজে সুখে থাকতে চেয়েছিলেন। সেই সুখটাই আপনায় ধোকা দিয়ে চলে গেল। কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না। আমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ আমার নিজের করতে হলো না। সৃষ্টিকর্তা আপনার পাপের শাস্তি আপনায় ফিরিয়ে দিলেন। আমার সাজানো সংসার ভেঙেছেন আপনি। বাচ্চাদের এতিম করেছেন। সেই আপনি আজ একই পরিস্থিতি, বলতে গেলে আরও কঠিন পরিস্থিতিতে। আপনি একটা মানুষের জন্য আমার জীবনে ডিভোর্স, দুঃখ, কষ্ট, মিথ্যা অপবাদ, কলঙ্ক সব সয়েছি। আপনি কেন্দ্রিক কম দুঃখ যায়নি আমার। তবে এত কিছুর পরেও আজ আমি সফল। আমি তন্নে ফিরেছি সেই দিনের বলার কথার মান রাখতে। মরিনি আমি। মাথা উঁচু করে সকল অন্যায়ের মুখে জবাব দিয়ে আমি ফিরেছি। আমার আজ সব আছে। নেই কিছু আপনার। ঠিক বলেছ তন্নি। আমি তোমায় ঠকিয়েছিলাম। আমার স্বামী আমায় ঠকালো। নিয়তি আমার করা পাপই আমাকে ফিরিয়ে দিল। তোমার সন্তানদের প্রতি আমি অন্যায় করেছি। আজ আমার সন্তানও অত্যাচারিত হচ্ছে। মেয়েটা ভালো নেই। শ্বশুরবাড়ির চরম অত্যাচার ভোগ করছে। সবচেয়ে নিষ্ঠুর বিচার কি জানো? আমার মেয়েরও একটা বড় যা আছে, ঠিক আমারই মতন। মেয়েটাকে শেষ করে দিচ্ছে তিলে তিলে। কিছু করার নেই আমার। এদিন পেয়ে তোমায় যেমন ঠুকরেছিলাম আমি, আমরা, তেমনই ওকেও করছে। মায়ের পাপের ফল মেয়ে ভোগ করছে। আমিও করেছি। কোনো সম্মান নেই আমার জানো। রাস্তাঘাটে কুকুরের মতো ব্যবহার পায়। অবস্থা দেখে বাচ্চারা আমায় পাগল ভাবেন। ঢিল, কাদা ছুঁড়ে মারে। চিৎকার করে বলি, আমি পাগল নই, আমি সুস্থ। লোকে হাসে কথা শুনে। বাবার কাছে গিয়েছিলাম আশ্রয় নিতে। বাবা কাজে লোক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আমার মুখও দেখতে চায় না সে। কারণ আমি সবাইকে খারাপ বানিয়েছি। শুনেছি রিঙ্কি এখন খারাপ পথে চলে গেছে। কেউ কেউ বাজে জায়গায় দেখেছে ওকে। কথা বাবা শুনে আমাদের ত্যাগ করে দিয়েছেন। বর্তমানে তিনি এক মহিলাকে বিয়ে করে সুখে আছেন। ছেলেমেয়েগুলোকে তো মানুষ করতে পারেনি। স্বামীও ছেড়ে দিয়েছে। কমাস আগে মেসেজ করেছিল আকাশের ফোনে। ছবি পাঠিয়েছিল। ওর দুটো সন্তান হয়েছে। সুন্দরী, ধার্মিক বউ নিয়ে তার এখন সুখের সংসার।
সে আর কখনো বাড়ি ফিরবে না বলে জানিয়েছে। ওখানেও ভীষণ সুখে আছে। আমি নামক নারী তাকে চরম মানসিক চাপে রেখেছি এতকাল। স্ত্রীর কাছে অত্যাচারিত হয়েছে পুরুষ হয়েও। সন্তানরা কখনো সম্মান দেয়নি, বাবাকে তুইতুকারি করেছে। এটা অবশ্য আমি সায় দিয়েছিলাম। আমি চেয়েছি ও আমাদের পদতলে থাক সব সময়। মানুষটা সহ্য করতে করতে পাথর হয়ে গেছে। আমাদের উপর ঘৃণা চলে এসেছে। আকাশ তবুও বলেছিল ফিরে আসতে, আমার জন্য না হোক, ছেলে মেয়েদের জন্য। সে সোজা উত্তর দিয়েছে, না স্ত্রী, না সন্তান, ওর কাউকে চায় না। ও ভালো আছে ওই জীবনে। এখানে ওর সম্মান আছে, ভালোবাসা আছে। এরপর আর যোগাযোগ হয়নি কোনো। যোগাযোগ করার চেষ্টাই করিনি, কিন্তু পারিনি। বড় ছেলে হারিয়ে মা এখন নিশ্চুপ। টাকার লোভে আমার পাশে থেকেছেন সব সময়। নিজের ছেলেকেও খেলা খেলা করেছেন। আজ তার প্রতিদান দিচ্ছে। যে বাড়ির সম্পর্কে একটা সময় লোকে কটু কথা বলতে ভয় পেত, সেই বাড়িটাই আজ ঢিল ছুঁড়ে মারে অকারণেই। বাড়ির মতো বাড়ির মানুষগুলো যেন সরকারি হয়ে গেছে এক প্রকার। ঠিকমতো বের হতে পারি না আমরা। লোকে হাসাহাসি ঠাট্টা করে আমাদের নিয়ে। পাগল, মাথা খারাপ, অমানুষ বলে খোঁটা দেয়। বর্তমানে অন্যের দাঁড়ে দাঁড়ে চেয়ে খায়, ধার দেনা করে পেট চালায়। ব্যবসা, ব্যাংক ব্যালেন্স সবই শেষ। বাড়ির জমিও নেই হাতে। গহনা, দামি জিনিস নিয়ে রিঙ্কি পালিয়েছে। একসময় আমরা তোমার প্রতি অন্যায় অত্যাচার করেছি। লোকে এখন সুযোগে আমাদের প্রতি অত্যাচার করে। কাজ করলে যথাযথ পারিশ্রমিক দেয় না, কথা শোনায়, বিনা কারণে গালমন্দ করে। প্রতিবাদ করলে মারতে দেরি আসে। আমাদের পাশে কেউই নেই। আইনের সাহায্য নিয়েছিলাম, ও দোষ উল্টো আমাদেরই হয়েছে। এলাকার প্রতিটি মানুষ ক্ষিপ্ত আমাদের ওপর। শরীর নিয়ে ইদানিং চলতে ভীষণ কষ্ট হয় আমার। মায়েরও বয়সের ভারী অবস্থা ভালো না। আকাশের কাজ নেই। এর মাঝে ছেলেটাও নেশায় পড়ে বাড়িতে ভাঙচুর করে, আমায় মারধর করে, স্বপ্নে বিক্রি করে, চুরি অবধি করে টাকা না পেলে। লোকে দুবার ধরে বেঁধে রেখেছিল, হাতে পায়ে ধরে ছাড়িয়ে এনেছি। দুটো ভাত ফুটিয়ে খাওয়া দায়ের হয়ে গেছে আমাদের জন্য। আগুনের সামনে গরমে বেশিক্ষণ থাকতে পারি না আমি। যেই বোনের জন্য দেবরের সংসার ভেঙে ওকে আনলাম, সেই বোন সব জেনেও আসে না খোঁজ নিতে। ও আরও আমাদের অসুস্থতায় পালিয়ে গেছে এক ছেলের সঙ্গে। একটা ছেলে হয়েছে আশিকের। তটিনীও আসবে না বলেছে এই বাড়ি। বাড়ির পরিবেশ ভালো না। এমন অস্বাস্থ্যকর পরিবেশে ছেলেকে নিয়ে আসতে চায় না ও। আশিক ভালো হয়ে গেছে। মা বা আমি আর ওদের পিছে লাগি না। আশিক এখন সংসারী। ওদের স্বামী স্ত্রীর কথা, আমি আর আমার ছেলেমেয়েরা বাড়ি থেকে বের হলে ওরা বাড়ি ফিরবে। তাছাড়া কোনো যোগাযোগ রাখবে না ওরাও। আমাদের সঙ্গে থাকলে ওদেরও কোনো মূল্য থাকবে না। যে যে অশান্তি নিতে চায় না ওরা। ফোন দিয়ে টাকা চাইলে মুখের ওপর কল কেটে দেয় আশিক। দিনের পর দিন যায়, মা ছটফট করে, কিন্তু আশিক কথা অবধি বলে না। ওর ভাষ্যমতে বাড়ির এই পরিস্থিতির জন্য আমি এবং মা ও আকাশ দায়ী। ওদের সবার ভবিষ্যৎ নষ্ট করেছি আমরা। অবশ্য সত্য কথাই বলেছে। একই সঙ্গে বড় ও ছোট ছেলে হারিয়ে মা অসহায়। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। 2 রাত বাইরে ছিলাম। খিদের জ্বালায় এলাকার সবার ঘর থেকে ভিক্ষা অবধি করে খেয়েছি। শেষ পর্যন্ত এলাকার সবার অনুরোধে আমায় আবার ঘরে তুলেছে। সব দোষ তো আমার একার নয়, কিছুটা ভাগ ওদেরও থাকে। আমি যেমন লোভ দেখিয়েছি ওরাও লোভে পড়েছে। সুতরাং সব দায় আমায় নিয়ে লাভ নেই। এই কঠিন পরিস্থিতিতে একটু বাঁচার জন্য আকাশকে আবার বিয়ে দেব ভেবেছিলাম, যদিও আকাশ রাজি হয়নি। যান বাঁচাতে আমরাই জোর করেছি। ওর তো আর জব নেই, দিন হাজিরার কাজ করে মাঝে মধ্যে, তাও মানুষ দিতে চায় না। রাস্তায় বেরোলে লোকে চরিত্রহীন বলে জুতো ছুঁড়ে মারে। এক নিখাত গরিব ঘরের মেয়েকে দেখতে গিয়েছিলাম। আমাদের দেখেই সেই মেয়ের বাপ মা মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে। এর চেয়ে অপমানের কিছু হয়? লজ্জায় ফিরে এসেছি। বর্তমানে এভাবেই চলছে আমাদের দিন। অন্যায়গুলো যেন সাপ হয়ে ছোবল দিচ্ছে প্রতিনিয়ত। বাড়ি থেকে বের করে দিলে মা বলেছে সে এক বৃদ্ধাশ্রমে গিয়ে উঠবে। আকাশ কোনো এতিমখানায় ঠাঁই নেবে। আমি যেন ছেলে নিয়ে যেখানে ইচ্ছা চলে যাই। তাদের যেন মুক্তি দেই। ছেলের কি হবে জানি না। ভেবেছি গলায় দড়ি দিয়ে মরব, তাতে যদি একটু মুক্তি পায়। বিধাতার কি বিচার বলো? বটগাছের মগডালে ছিলাম আমরা। পাপের দায়ে একটানে মাটিতে এনে ফেলেছে। এটাই প্রাপ্য আমাদের। কর্মের ফল প্রতিটি মানুষকে ভোগ করতে হয়। অন্যায় যারা করেছে প্রত্যেকের চূড়ান্ত পতন হয়েছে কোটিপতি। বাচ্চা থেকে পথের ভিখারি হলাম।
যেই আমার পরনে দামি শাড়ি ছাড়া ওঠেনি, সেই আমি আজ অন্যের ফেলে দেওয়া কাপড় চেয়ে এনে পরি। যেই আমি দামি খাবার ছাড়া খেতাম না, সেই আমি আজ পচা ভাত চেয়ে খাই। দামি কসমেটিক্স, গহনা ছাড়া চলতাম না, আজ মরণ রোগে কাতরায় ওষুধ পায় না। নিজেকে সবচেয়ে বড় ভেবেছিলাম, সৃষ্টিকর্তা আমার ধ্বংস দিয়ে আমার জায়গা দেখিয়ে দিল। একদিনের ঝড় যেমন দুনিয়া তছনছ করে দিতে পারে, পাপ তেমন আমার তছনছ করেছে। বড়জা কান্নায় ভেঙে পড়ে। বেচারাকে দেখে মায়া হলেও অতীতের তিক্ত স্মৃতি মনে পড়ে সরে আসি আমি। ছেলেটা চিৎকার করে বলেন, শুনছেন সবাই, আমরা ফিরেছি। আমার মা ফিরেছে। যোগ্যতা নিয়ে ফিরেছি আমরা। অফুরন্ত সম্মান নিয়ে ফিরেছি আমরা। একসময় এক মুঠো ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। সেই আমরা আজ অন্যের মুখে অন্ন তুলে দেই। যা মিথ্যা রুটি ছিল আমার মায়ের নামে, সবটার সত্য প্রমাণ আপনারা পেয়েছেন এতদিনে। পাপীদের ধ্বংস যেমন নিজ চোখে দেখেছেন, তেমনি সত্যবাদী আমার মায়ের সফলতাও দেখুন আজ। কাউকে ঠকিয়ে কেউ বড় হয় না। আমার দাদিমা, চাচি তারা প্রমাণ। বড় যা চলে মুখ লুকায়। আকাশের মা দৌড়ে বাড়িতে চলে যায়। লোকে ছিৎকার করে ওদের। আমার গভীর দু চোখ একজনকে খুঁজতে ব্যস্ত। শেষবারের জন্য হলেও একটা মানুষকে দেখতে চাই আমি। তার সামনে দাঁড়াতে চাই। জোর গলায় দুটো কথা বলতে চাই। কাঙ্ক্ষিত সেই মানুষটাকে পেলাম না দেখতে। লতা বা বড়জাকে বলে, দেখলে অন্যায়কারীর শেষ পরিণতি কত ভয়ঙ্কর হয়। আর সততার পুরস্কার তো সমুদর হয়। ওরা আমার কাছে আসতে চায়। লতা পা টেনে নিয়ে আসে আমাদের ওখান থেকে। আশেপাশের মানুষজন আমায় দেখে শুধু এক দৃষ্টিতে। ছেলে পকেট থেকে বেশ কিছু টাকা বাহির করে দাদিমা ও চাচির হাতে দেয়। বড়জা ওকে ছুঁতে চায়। আকাশের মা আমার মেয়েকে ধরতে চায়। আলিফ বোনকে নিয়ে পিছিয়ে যায়। উপহার সূচক হেসে বলে, কিছু পাপ কখনো ভোলা যায় না। আপনাদের পাপের মাত্রাটা এতটাই ভয়াবহ ছিল যে আমার ছোট্ট মস্তিষ্ক তা গেঁথে গিয়েছিল আজীবনের জন্য। আজও মনে আছে সেসব অন্যায়ের কথা, যা আমি নিজ চোখে দেখেছি। পায়ের পোড়ার দাগটা আমার আজও রয়ে গেছে। সেই গরম নুডলস ফেলার কথা আমার আজও মনে আছে। সেদিন আপনি আমায় ইচ্ছা করে কষ্ট দিয়েছিলেন। আমার নরম চামড়া পুড়িয়ে দিয়েছিলেন। ব্যথাটা মনে পড়লে শরীরে শিহরণ জাগে। ছোট এই মস্তিষ্কে চাপ আমি আর নিতে চাই না। চরম ঘৃণা চলে এসেছে আপনাদের প্রতি। আমি চাই না আপনারা আমাদের কাছে আসুন। মায়ের সঙ্গে আমরা ভালোই আছি। অন্যায়কারী, স্বার্থপরের কোনো জায়গা নেই আমাদের জীবনে। চলে আসি আমরা। পিছে রয় আমাদের অতীতের বোঝা। গাড়িতে উঠে কোনো এক অজানা কারণে প্রচণ্ড কেঁদেছি আমি। মেয়েকে পরিচয় দেয়নি। ছেলে দিতে দেয়নি। যথাসময়ে বোনকেও নিজেই জানাবে সবটা। লতাপাকে সাহায্য করব আমি। একটা খুব ছোট ব্যবসার আয়োজন করে দিতে চেয়েছি। কম তো করেনি মানুষটা আমার জন্য। এবার না হয় আমি একটু করি ওনার জন্য। পরন্ত বিকেলে চা হাতে বসেছিলাম বাড়িতে। ছেলে মেয়ে বাড়ি নেই কেউ। এরই মাঝে এতিমখানার কমিটির ৩ জন ভাইসহ আরও বেশ কজন লোক এলো আমার বাড়ি। প্রত্যেকের পরনে ফরমাল পোশাক। সরকারি লোকেরা এসেছেন আমার খোঁজ নিতে। মূলত আমার খোঁজ নয়, আমার উন্নতির সোর্স জানতে এসেছেন। এটা হওয়ারই ছিল। কেউ একজন ওপরে উঠলে তাকে নিচ থেকে টেনে ধরার অনেকেই থাকবে। আমার ক্ষেত্রে হয়েছে তাই। আমার উন্নতি সহ্য হচ্ছে না অনেকেরই। তাই বলেছে আমি অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর জন্যই এনারা এসেছেন। সোফায় বসতে বলি তাদের। সাধারণ কথাবার্তা শেষে আমায় প্রশ্ন করেন তারা, এত কম সময়ে এত বড় বাড়ি, দামি গাড়ি কিভাবে পেলাম আমি? ইনকাম সোর্স কি আমার? কোন খাত থেকে আসছে এত টাকা? চেহারাতে আমার বিন্দুমাত্র পরিবর্তন হলো না। কারণ আমি সৎ। আমার প্রতিটি কাজের প্রমাণ ও যুক্তি আছে আমার নিকট। বললাম, এ বাড়ির জমিটি বেশ আগেই কেনা। গ্রাম অঞ্চলের ক্ষেত টাইপ জমি। কিনেছিও আগে। দাম বেশ কমই ছিল। তবুও আমার সামর্থ্য ছিল না তেমন। পারভিন আপা নামক এক বড় বোনের থেকেই কিছু টাকা ধার নিয়ে ও নিজের সর্বস্ব দিয়ে কিনেছিলাম জায়গাটা। এবার আসি বাড়ির প্রসঙ্গে। প্রথমে আমার বিষয়ে একটু বলতে চাই। এতিমখানায় সাধারণ একজন মানুষ হিসেবে প্রবেশ করলেও পরিশ্রম ও সততা দ্বারা উন্নয়নমূলক অনেক কিছুই করেছি সময়ের সঙ্গে সঙ্গে। একটা ইন্টারন্যাশনাল গ্রুপ আছে আমাদের আন্ডারে। সেখান থেকে প্রচুর আর্থিক সহায়তা ও সম্মাননা পেয়েছি। প্রত্যেকটি কাজের ডকুমেন্ট আছে আমার কাছে। এই গ্রুপের আন্ডার থেকে বাচ্চারা বিদেশে নাম করিয়েছে তাদের প্রতিভা দ্বারা। তাই গ্রুপ লিডার হিসেবে এখন আমি আর্থিক সাপোর্ট পাচ্ছি। আমার কাজ দেখে আরও বড় দুটি সংগঠন তাদের সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দিলে রাজি হই। সেখান থেকেও
মোটা অঙ্কের টাকা আয় করেছি, তার কাগজও আছে। সঙ্গে আমাদের এতিমখানার মেয়েরা হাতের কাজে ভীষণ পটু। বর্তমানে ওরা একটা ভালো পর্যায়ে আছে। এই কাজের সূত্রপাতও আমি করেছিলাম, তাই সেখান থেকে মোটামুটি একটা লাভ আসে আমারও। এছাড়াও আমি কমিটির প্রধান পদে আছি, এতিমখানারও প্রধান, প্লাস একজন শিক্ষকও। এবার উন্নতিমূলক কাজ করতে গিয়ে বহু সম্মানে পেয়েছিও। সবকিছু একত্রে যোগ করে একটা বাড়ি তৈরি করা কি খুব কঠিন? এত অর্জন যদি আমি একটা বাড়ির পেছনে দেই, তাহলে সেই বাড়ির দাঁড় করানো কি খুব কঠিন? সঙ্গে বেশ কিছু অর্থ আমি ধারও করেছিলাম কাছের মানুষ থেকে। সব মিলিয়ে পেরেছি করতে। শুধু এতিমখানাতেই সীমাবদ্ধ ছিলাম না আমি, বাইরেও কাজ করেছি। সূত্রপাতটা হয়তো এতিমখানা থেকেই। ছোটখাটো সব সঞ্চয় জমিয়ে আমার সেই বাড়ি। বহু কাজ ও সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় বাড়ি তৈরিতে বিপদে পাশে পেয়েছি সবাইকে। দুজন সহকারীও আছে আমার, তাই সব চাপ আমার নিতে হতো না। কাজও কম, তাই পেরেছি। একা কিছুই করিনি আমি। তবে এটা ঠিক, বিভিন্ন কাজে যুক্ত থেকেছি। গাড়িটা কিনতে হয়েছে প্রয়োজনেই। বিভিন্ন কাজে বাইরে যেতে হতো আমার, তাই কমিটির লোকেরাই বলে গাড়ি কিনতে। তবে এক্ষেত্রে আমার তেমন অর্থ ছিল না হাতে। বাড়ি করতে গিয়ে সব শেষ। কমিটির প্রধান পদে ছিলাম আমি। সঙ্গে এতিমখানার বহু উন্নয়ন সাধিত হয়েছিল আমার দ্বারা। এবং সেই এতিমখানার কাজেই বেশি বাইরে যেতে হতো আমার। ফান্ড ও ইনভেস্টরদের সামলাতে হতো একা। তাই কমিটি থেকে একটা গাড়ি কিনতে বেশ কিছু অর্থ দেওয়া হয় সম্মাননী হিসেবে। সঙ্গে একটা মোটা অঙ্কের লোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল আমায়। তখনও আমার বাড়ি পুরোপুরি তৈরি হয়নি। সেই লোনের অর্ধেক টাকা বাড়িতে ব্যয় করি। বাকি টাকা ও পাওনা টাকার সঙ্গে নিজেরটা দিয়ে গাড়ি কিনেছি। মাসে বেতনভুক্ত কাজ আমার। ধীরে ধীরে মাসে মাসে শোধ করেছি সবটা। কাগজপত্র ব্যাংকের ডকুমেন্ট আছে দেখিনি। আমার প্রতিটি কথার ও কাজের প্রমাণ আছে। এতিমখানা থেকে আমার বিষয়ে খোঁজ নিয়েও এসেছে তারা। আশপাশ থেকেও খোঁজ নিয়েছে। কমিটির সদস্যরাও সাক্ষী দিয়েছেন। আমার প্রতিটি কাজ তাদের নিজ চোখে দেখা। উপযুক্ত প্রমাণ পেয়ে বিশ্বাস করে আমায়। ফর্মালিটি পূরণ করে বাড়ি ছাড়েন। কমিটির ভাইরাও যেতে চায়। জোর করে বসিয়ে চা নাস্তা করাই তাদের। মানুষগুলো খুবই উপকার করলো আমায়। একা একটা মেয়ে মানুষ আমি। তারা পাশে থাকলো আমার। এভাবে সকলের মুখে জবাব দিয়ে নিজের সত্য প্রমাণ করি। দুদিন পরের কথা। মেয়েকে নিয়ে শপিংয়ে এসেছিলাম কিছু জিনিস কিনতে। কেনা শেষে গাড়িতে উঠব, এমন সময় পেছন ডাকে কেউ, তন্নিয়াপা বলে। দ্রুত ঘুরি আমি। হেঁটে আছে রীতা। হুইলচেয়ারে বসা ওর স্বামী। থমকে দাঁড়ালাম। রীতা এগিয়ে এসে বলল, কেমন আছো আপা? তোমার অনেক নামডাক হয়েছে শুনেছি। দেখা করতে চেয়েছিলাম, পারিনি। ভালোই আছি। তুই কেমন আছিস? তোর স্বামীর এই অবস্থা কেন? ছেলে কোথায়? রীতাকে দেখলাম চুপ গেল। ওর মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। কিছু সময় পর বলল, ব্যবসায়িক কাজে বাইরে গিয়েছিল উনি। ফেরার পথে দুর্ঘটনায় পড়েছিল। সারা জীবনের জন্য চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। লোকটার দিকে তাকালাম। আমায় দেখে মাথা নিচু করে থাকে সে। মনে মনে বললাম, খুব অহংকার ছিল এক সময়, আজ কেমন নত হয়ে আছে। আমি বাড়ি আসতে বললাম ওকে। রীতা বলল, আপা, একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে আমায়? ওর পা তো অচল। আর্থিক সংকটে পড়েছি। তোমার চেনা জানা থাকলে একটা জবের ব্যবস্থা দিও আমায়। ছেলের পড়াশোনায় প্রচুর খরচ। কিছু একটা করতে হবে আমায়। বললাম, দেখ, ভাগ্যের কি পরিহাস। গরিব ছিলাম বলে এক সময় তুই আর তোর স্বামী যা তা অপমান করেছিস আমায়। গায়ে অব্দি হাত তুলেছিস। সেই তোরাই আজ আমার কাছে সাহায্য চাইছিস। চিন্তা করিস না, অবশ্যই চেষ্টা করব। স্বার্থপর নই আমি। রীতার স্বামী বড় বড় চোখ করে তাকায় আমার দিকে। বুঝতে পেরেছি কথাটা ওকেই বলেছি। মেয়ে সে তাড়া দেয় ভিড়তে। ফোন নাম্বার দিয়ে গাড়িতে উঠে বসি আমরা। কিছু অহংকারের পতন আসলে দুনিয়াতেই হয়। বাড়ি ফিরতেই ছেলে দৌড়ে আসে আমার নিকট। আলতো হাতে জড়িয়ে ধরে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আম্মু। ভ্রুকুচকাই আমি। আলিফোর বয়সী এক ছেলেকে পাশের ঘর থেকে নিয়ে এসে বলে, দেখো তো চিনতে পারো কিনা। ছেলেটাকে ভালো করে পরখ করলাম। চেনা লাগলেও ঠিক ঠাউর করতে পারলাম না। বললাম, কে ও? চেনা লাগছে। চেহারাটা যেন কোথায় দেখেছি। ও হলো আন্টির ছেলে। ওই যে আমাদের বাড়ির পাশে একটা প্রতিবেশী ভালো আন্টি ছিল না, ওই তারই ছেলে। কাল আমরা চলে আসার পর ওরা আমাদের খোঁজ নিয়ে এসেছে এখানে। আমার সঙ্গে দেখা হয়েছে।
তাই বাড়ি নিয়ে এসেছি। প্রচণ্ড খুশি হই আমি। ছেলেটাকে জড়িয়ে ধরে বলি, কত বড় হয়ে গেছিস তুই বাবা, চিনতে পারিনি তোকে। শুধু নয় ও মা, আরও একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। টেনে পাশের ঘরে নিয়ে যায় আমায়। বিছানায় পিছন ঘুরে বসা কেউ। আন্টি বলে ডাকে আলিফ। মহিলাটি ঘোরে। এত বছর পর ভাবিকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে আমি। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। ভাবিও আমায় পেয়ে মহা খুশি। দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকি অনেকটা সময়। ভাবি বলেন, তোমার উপর ভীষণ রেগে আছে আমি তন্নি। ভাবিকেও ভুলে গেলে? এত বছর হয়ে গেল, ভাবির কথা একবারও মনে পড়েনি? কোথায় হারিয়ে গিয়েছিল ওই বস্তি থেকে? কত খুঁজেছি তোমায়। ভাবি এই কবছরে আমার জীবন অনেকটা বদলে গেছে। আসলে আমি জানি অতীতের মুখোমুখি দ্বিতীয়বার হতে। আপনার সঙ্গে যোগাযোগ রাখলে হয়তো কোনো না কোনোভাবে অতীত আবারও আমার সামনে চলে আসতো। তাই নিজেকে আড়াল করেছি। এখন ছেলে মেয়ে বড় হয়েছে, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করে। ছেলের আবদারে গিয়েছিলাম অতীতের সীমারেখায়। ভাবি চুপ করে থাকে দুদণ্ড। পরক্ষণে হেসে বলে, তোমাকে দেখে ভালো লাগছে তন্নি। সত্যি তুমি অনন্য। সব হারিয়ে শূন্য থেকে পূর্ণ হতে খুব কম মেয়েরাই পারে। তোমায় দেখে শেখা উচিত সকলের। আমিও শিখছি। মুচকি হাসি আমি। আকাশের কথা জিজ্ঞেস করি। ভাবি কড়া স্বরে বলেন, স্বার্থপরের জায়গা জীবনে দ্বিতীয়বার দিও না। খোঁজ নাও ঠিক আছে, মনে অনুভূতি জাগতে দিও না। 7 বছরের সংসার ছিল তোমাদের। ভালো মন্দ কত স্মৃতি, সন্তান, ভালোবাসা যেহেতু পরের প্ররোচনায় ত্যাগ করেছে, সে ভালোবাসার যোগ্য নয়। এরপর যে আবার তোমায় ঠকাবে না, তার কোনো গ্যারান্টি আছে? পরিশ্রম করে এতদূর এসেছ, ওকে জীবনের সঙ্গে জড়িয়ে নিজেকে সস্তা বানিও না। নিজ সন্তানদের যে অন্যায়ের কথা অস্বীকার করতে পারে, মানুষ হিসেবে সে কেমন, এটা বোঝাই যায়। এখন বিপদে পড়েছে, ভুল বুঝতে পেরেছে ঠিকই, তবে একই ভুল যে আর করবে না, তার কি মানে? ওই ছেলে ভালো হবে না কখনোই। তোমার প্রভাব, প্রতিপত্তির কথা শুনে ফিরে আসতে চাচ্ছে। রিঙ্কি যখন ছিল তখনও কিন্তু এসব বলেনি। রিঙ্কিও চলে গেছে, তোমার প্রয়োজন পড়েছে। তুমি ওর প্রয়োজন তন্নি, প্রিয়জন না। যদি ও তোমার জীবনে আসে, সেই সফলতার কোনো দামই থাকবে না আমি মনে করি। মেয়েদের এত আবেগী ও সস্তা হলে চলে না। কিছুটা জেদ বজায় রাখতে হয়, এতে আত্মসম্মান ঠিক থাকে। ছেলেমেয়ে এখন বড় হয়েছে। যখন বাবাকে প্রয়োজন ছিল, পায়নি। এখন ওদেরও দরকার নেই ওই পাষাণ মানুষটাকে। পাশ থেকে ছেলে এসে বলে, আন্টি ঠিক বলেছি আম্মু। বাবাকে প্রয়োজন নেই আমারও বোনের। পরের কথায়, যে আমাদের ত্যাগ করে তাকে আমরা বাবা বলে মানি না। জন্ম দিলে বাবা হওয়া যায় না, উনি তার প্রমাণ। কিছু বলতে চেয়েছিলাম আমি, কিন্তু বললাম না। ঠিকই বলেছে ওরা। ওদের কথায় যুক্তি আছে। আমি তন্নি আর নিজেকে সস্তা করব না কিছুতেই। ওই লোকের মুখও দেখতে চাই না আমি। প্রসঙ্গ বদলে কিচেনে আসি আমি। নিজ হাতে রান্না করি। ভাবিকে বসিয়ে একসঙ্গে খাবার খাই। তার ছেলেটাকে সহ আমার ছেলেমেয়েকে নিজ হাতে খাইয়ে দেয়। খেতে খেতে ভাবি বলেন, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়েটা কিন্তু আজও ভুলিনি আমি। বিয়ে কিন্তু দিতেই হবে। ভাবির ছেলেটা লজ্জা পায়। আমার মেয়ের পুতুল খেলার বয়স। বিয়ের কথা শুনে পুতুল খেলাই ভেবেছে। ভীষণ খুশি হয়েছে। খাবার ছেড়ে এগিয়ে এসে ভাবির ছেলের কাছে দাঁড়িয়ে বলে, বিয়ে করবে আমায়? আমার কিন্তু 4টা মেয়ে আর 3টে ছেলেও আছে। আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে মেয়েকেও বিয়ে করতে হবে। রাতে ওরা আমার সঙ্গে থাকে, ভয় পায়। তুমিও আমার সঙ্গে থেকো, ভয় পাবে না আর। কালামাই একটা বারবিডল গিফট করে দিও, তাহলে বিয়ে করব তোমায়। তা কটা ছেলে মেয়ে আছে তোমার? মেয়ের কথা শুনে আমরা সবাই অট্ট হাসি। ভাবির ছেলে আমার মেয়ের গাল টিপে দিয়ে বলে, আগে পড়াশোনা শেষ করে অনেক বড় হও। আমি অনেক ছোট। মা ও আন্টি মজা করেছে আমাদের নিয়ে। বিয়েটি কিছু না, তুমি মন দিয়ে পড়বে, তাহলে তোমায় আমি সুন্দর দেখে বারবিডল গিফট করব। মেয়ে এবারেও খুশি। আমার কাছে এসে খেতে বসেছে। সকলে মিলে আনন্দ করি আমরা। এই তো সেই সুখ যা আমি চেয়েছি এতকাল। নিজেকে বড্ড সুখী মনে হচ্ছে। আর কোনো দুঃখ নেই আমার। সব পেয়েছি আমি। আমি তন্নি। আমার জীবনকে নতুন করে সাজিয়েছি। শত বাধা, বিপত্তি পার করে আমি পেয়েছি আমার কথা রাখতে। আজ আমি মুক্ত, স্বাধীন, সুখী। আমার সব আছে। সুন্দর একটা পরিবার আছে, সম্মান আছে, ভালোবাসা আছে। আর কিছু প্রয়োজন নেই এই জীবনে। ছোট এই জীবনে যা পেয়েছি, তাতেই খুশি।
জীবন নিয়ে আর কোনো আফসোস নেই আমার। সন্তুষ্ট আমি আমার নিজের প্রতি। এভাবেই হতে থাক সব। কিন্তু মনে একটা সংশয়, এভাবেই কি চলা যায়? খুঁটিহীন ঘর কি টিকে থাকে? একাকিত্বের এই জীবনে কি কিছু পাওনা নেই আমার? সমাপ্ত।